গণমাধ্যম কর্মী, উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ এবং আমার প্রিয় সহযোদ্ধারা, আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের উদ্দেশ্য হলো একটি নিন্দনীয় ও অগ্রহণযোগ্য ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো। আমাদের বোন উম্মে সালমা, সাদিয়া আক্তার বর্ষা, মুনতাহা ঈশা ও নুসরাত জাহানের ফেসবুক প্রোফাইল থেকে ছবি নিয়ে বিভিন্ন নোংরা ক্যাপশন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। তাদের ব্যক্তিগত প্রোফাইলের কমেন্টে শতাধিক মন্তব্য এবং ইনবক্সে জীবননাশের হুমকি ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি বন্ধ চেয়ে যে আন্দোলন হয়, সে আন্দোলনে অংশগ্রহণ করার ফলেই তারা এই অবমাননাকর পরিস্থিতির শিকার হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে রাজনৈতিক ক্ষমতাধর দল যেভাবে গণরুম, গেস্ট রুম ও সিট বাণিজ্য করে, তার থেকে রক্ষার স্বপ্ন নিয়ে আমরা সেই আন্দোলনে সংহতি প্রকাশ করি। কিন্তু এর ফলস্বরূপ আমরা অবুদ্ধ ভাষায় অনলাইন বুলিং, মানসিক অত্যাচার এবং ব্যক্তিগত ছবি ব্যবহার করে হেনস্থার শিকার হয়েছি। এটি শুধু একটি সাধারণ দুর্ব্যবহার নয়, বরং এটি ব্যক্তিগত স্বাধীনতার প্রতি তীব্র আঘাত এবং নারীদের রাজনৈতিক অধিকার হরণ। কেউ রাজনৈতিক সচেতন হলেই তাকে রাজনৈতিক দলের সাথে যুক্ত ট্যাগ দিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে। আমরা বিশ্বাস করি এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি কেবল ভুক্তভোগী নারী শিক্ষার্থীর প্রতি অবিচার নয়, বরং পুরো সমাজের জন্য একটি হুমকি, যেখানে ধর্মীয় স্বাধীনতা এবং মানুষের ব্যক্তিগত জীবনকে হুমকির মুখে ফেলা হচ্ছে। আমরা অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশনের প্ল্যাটফর্মের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী এবং ইসলামিক ছাত্র সংস্থা ছবি নিয়ে এই দুর্ব্যবহারের বিরুদ্ধে যথাযথ তদন্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এই ঘটনার প্রতিবাদে এবং নারীর অধিকার রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। একই সাথে যারা ইসলামিক জীবনযাপনে অভ্যস্ত, তাদের সবাইকে ট্যাগ দিয়ে বুলিংকে জায়েজ করা না হয়। যারা সংস্থার সাথে জড়িত তারাও যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন। আর এমন ঘটনা হলে শুধু ক্ষমা চেয়ে বিজ্ঞপ্তির মধ্যে সীমাবদ্ধ না থেকে কর্তৃপক্ষ যেন শাস্তি নিশ্চিত করেন, এই দাবি থাকল। এছাড়া আমরা আশা করি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্য ভবিষ্যতে আরও সজাগ ও সচেতন হতে হবে। প্রতিটি নারী যাতে ধর্মীয় বিশ্বাসে বাধাগ্রস্ত না হন এবং সমাজে তার সমান মর্যাদা ও অধিকার রক্ষিত থাকে, তা নিশ্চিত করতে হবে। আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি, পাওয়ার পলিটিক্স, সিট বাণিজ্য, গণরুম এবং গেস্ট রুম সংস্কৃতির বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব। প্রত্যেকেই তার রাজনৈতিক অধিকার হল, আবাসন এলাকার বাইরে গিয়ে চর্চা করতে পারবে। আমরা হিজাব পরিধানকারী নারীদের প্রতি শ্রদ্ধা ও অধিকার স্বীকার করি। হিজাব ফোবিয়া একটি ঘৃণিত অপরাধ। সাইবার বুলিং, নারী নিপীড়ন এবং সব মতাদর্শের নারীদের সাথে অপমানজনক আচরণের বিরুদ্ধে আমরা দৃঢ়ভাবে প্রতিবাদ জানাই। নারীর মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার ও সামাজিক অধিকার রক্ষায় আমরা একত্রিত এবং সোচ্চার। আমরা আবারও সরকারের কাছে দাবি জানাচ্ছি, এইসব নারীদের সাইবার বুলিং ও অপমাননার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। ধন্যবাদ। অবমাননার দায়ে কি কাউকে অভিযুক্ত করেছেন কিনা? অনলাইনে যে অবমাননা করা হয়েছে, এখানে আসলে বেশিরভাগ দেখা যাচ্ছে ফেক আইডি, আর হচ্ছে এমনও হয়েছে যে যারা আমাদের কমেন্টে বা ছবি নিয়ে এরকম করছে, তারা মানে ঢাকা বিশ্ববিদ্যালয় বা এই এরিয়ার কেউ না। দেখা যাচ্ছে আমরা তাদের প্রোফাইলে গেলে দেখছি তারা গ্রামের, আমার হচ্ছে ইনবক্স একটা আসছে, উনি গ্রামের একটা ছাত্রদলের আহ্বান, মানে উনি এখানে এসে আমাকে থ্রেট দিয়ে যাচ্ছে, আমাকে অনেক কিছু করে দেবো। আমি এই শব্দগুলো এখানে আনছি না, কিন্তু দেখা যাচ্ছে কি আমরা তাদের সাথে এক নেই বা কোনোভাবে যুক্ত না, কিন্তু তারা কোনোভাবে আমাদের আইডিগুলো পাচ্ছে, এসে কমেন্টে বা আমাদের ইনবক্সে এই গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করে যাচ্ছে। আমরা দেখেছি আমাদের বিসি স্যারের সাথে আমাদের আপুদের কিছু ছবি নিয়ে মানে খুবই বিচ্ছিরিভাবে ক্যাপশন নিয়ে মানে পোস্ট করা হয়। শেষে দেখেছি যে উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য ছিলেন। তো এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে এটা নিন্দনীয় অপরাধ বা এরকমভাবে ওনারা কমে চেয়েছে, কিন্তু ওই যে ব্যক্তি ওনার কোনো শাস্তি ওনারা দেন। এর ফলে আমরা দেখছি যে
মন্তব্য দেওয়া হচ্ছে বা বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, কিন্তু কেউ শাস্তি পাচ্ছে না। এর ফলে বারবার এই জিনিসটা ফেরত আসতেছে। আমরা দেখেছি ওনা নিয়ে কথা বললে পুলিশ হেফাজতে নিচ্ছে, আবার তাকে বের করে দেখা যাচ্ছে ওনাকে ফুল দিয়ে বরণ করছে। এর ফলে একদিন ওই আপুটা ওনা নিয়ে কথা শুনলো, আজকে আমরা হিজাব নিয়ে শুনছি। এটা বারবার রিপিট হচ্ছে, কারণ এটার কোনো শাস্তি নেই। আমরা দাবি করছি যে এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি আসবে। এর ফলে আমরা নিরাপদে সব বিষয়ে কথা বলতে পারবো। আমাদের রাজনীতি বা সব বিষয়ে আমাদের একটা অধিকার রক্ষিত থাকবে। এই বিষয়ে দাবি প্রশাসনকে অবগত করেছেন কিনা? আপনাদের নারী নিত্যদিনের একটা সেল আছে আপনাদের বুট ক্যাম্পাসে, সেইটাকে কোনো অভিযোগ করেছেন কিনা আপনারা? হ্যাঁ, আমরা হিজাব ফোবিয়া নিয়ে একটা আমাদের আছে, আমাদের বাইরা এটার কাজ করে। ওনারাও আমাকে সাহায্য করছে এটা বিষয়ে কাজ করার জন্য। আর হচ্ছে আমাদের ক্যাম্পাসে তো আমাদের প্রশাসনের আমাদের বিসি স্যারকে নিয়েই পরিচিপূর্ণ মন্তব্য হয়। আমরা তো ওনাদের জানাই প্রায়ই, তো আমি স্মারকী আমার এই সংগঠন থেকেও আমি কয়েকবার স্যারের সাথে দেখা করেছি যে নারীদের নিয়ে যে এই মন্তব্যগুলো হয় এগুলো নিয়ে একদম দ্রুত কোনো অ্যাকশন নেওয়া যায় কিনা। ওনারা বারবার আমাদের বলে যে আমরা কমিটি গঠন করবো, তদন্ত কমিটি গঠন করবো, কিন্তু এর পরবর্তীতে আমরা কোনো শাস্তি বা কোনো কিছু হয়েছে এরকম দেখি না। আচ্ছা, কতজন আপনারা এই সাইবার ক্রাইমের শিকার হয়েছেন এবং এই বিষয়ে আপনাদের আগে একটা প্রশ্ন এসেছে অভিযোগের জায়গাটা কোথায় দাখিল করা লাগে। এই বিষয়ে আমি একটু আমার ছোট বোনের সাথে যুক্ত করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মোস্ট সিনিয়র ব্যাচ হিসেবে আছি, নারী শিক্ষার্থী হিসেবে আছি। বিগত ফ্যাসিস্ট আমলেও আমরা নারীদের অবস্থান দেখেছি, পরিস্থিতি দেখেছি। ফ্যাসিস্ট আমলের পরে আমরা নারীরা একটা স্বাধীনতার যে স্বাদ দেওয়ার যে লড়াইটা, এটা করার পরবর্তী সময়ে আমাদের যে ঘরে ফিরে যাওয়ার ভয় তৈরি হওয়া, এই জায়গায় আমাদের সবচেয়ে বড় প্রশ্নটা। আপনি বলছেন বা আপনারা বলছেন অভিযোগ আমরা কোথায় দিচ্ছি, কেন দিচ্ছি না। অভিযোগ দেওয়ার পর বলা হয় এটা তো আমাদের এখতিয়ারের মধ্যে। তাহলে রাষ্ট্রকে আমরা প্রশ্ন করব, নারী বান্ধব রাষ্ট্র না, এই প্রশ্নটা কি করতে পারি? এটা নারী বান্ধব রাষ্ট্র না। নারীর সুরক্ষা, নারীর সম্মান রক্ষার্থে বিষয়গুলো রাষ্ট্রের এখতিয়ারের মধ্যে পড়ে না। একটা বিশ্ববিদ্যালয়ও রাষ্ট্রের মধ্যেই পড়ে, আইনও রাষ্ট্রের মধ্যেই পড়ে, পুলিশ প্রশাসনও রাষ্ট্রের মধ্যেই পড়ে। আমি নিজেই আগস্ট পরবর্তী আমার একটা প্রোগ্রামকালীন সময়ের কিছু ব্যক্তিগত ছবি বা নিজস্ব এরিয়ার ছবি বাহিরে চলে যাওয়ার পরে এবং কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে জিডি এবং মামলার যে পদক্ষেপ নেওয়া সেটা নিয়েছি, কিন্তু আমি কোনো ধরনের ফলাফলটা পাইনি। কেন পাইনি? আইনত ব্যবস্থা তো আমি নিয়েছি। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো, আইন আমাদের সাথে নেই কেন? কেন বলা হয় এটা ফেক আইডি, এটার আইডেন্টিটি নাই, এটাকে পানিশমেন্ট দেওয়া হবে না? কিংবা যে কোনো আইডেন্টিটি আমরা ফেসবুক প্রোফাইলে দেখতে পাই, কিন্তু তারা আবার সেটাও অস্বীকার করে না, সে তো আমাদের দলের কেউ না, সে তো আমাদের প্যানেলের কেউ না। তাহলে সে কে? সে বাংলাদেশেরও না। বলেন, সে বাংলাদেশেরও না, আমরা কিছু করতে পারবো না। প্রশ্নগুলো খুবই জটিল। ভয়ের সংস্কৃতিটা মেয়েদেরকে দেখানো হচ্ছে, মেয়েরা ভয়, এটা এতগুলো ক্যামেরা দাঁড়িয়ে আছে, আমিও তো ভয় পাচ্ছি। আপনাদের এখান থেকে আমার পার্সোনাল ফেস হেনস্থার শিকার হতে পারে, আপনারা কি সেই সিকিউরিটি আমাকে দিতে পারবেন? আপনারা তো আমার কথা শোনার জন্য এখানে এসেছেন, বাট এই যে আমার ফেস নিয়ে যে নোংরামও শুরু হয়ে যাবে, আমার বক্তব্যকে কোট করা হবে শুধু ছোট্ট অংশে যেটা দিয়ে বিতর্ক করা যায়। কিন্তু বিতর্কটা আমি মানলাম, তারপরে কমেন্ট বক্সে দেখবো আমার চেহারা কিরকম, আমার অঙ্গভঙ্গিটা কিরকম, আমাকে কি হিজড়ার মতো দেখা যায় নাকি আমি নারীর মতো দেখা যায়। এই ধরনের কুরুচিপূর্ণ যে মন্তব্যগুলো আছে এগুলার বিরুদ্ধে সামাজিক অবস্থানটা কোথায়, আইনের অবস্থানের কথা তো আর বলবো না। আপনি বলছেন, আপনারা বলছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানানোর পর যখন তারা বলবে যারা আপনাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তারা তো আমাদের বিশ্ববিদ্যালয় না, তখন আমাদের স্ট্যান্ড কোথায় থাকবে? আপনারা বরং এই প্রশ্নটা আমাদেরকে সহ রাষ্ট্রকে করেন যে রাষ্ট্রের নারীদের সুরক্ষার জন্য অবস্থানটা কোথায় এবং স্ট্রং অনলাইন ফ্যাসিলিটিমূলক আইনটা কোথায়। আচ্ছা আপু, একটা প্রশ্ন করছিলাম, সেটা হচ্ছে আপনারা কোনো মামলা করেছিলেন কিনা এবং আপনাদের জানা মতো আসলে কতজন এই ছবি অবমাননার শিকার হয়েছে বলে মনে করছেন? এই সংখ্যাটা আমরা এখনো যে গুণে শেষ করার মতো না। যেই মেয়েটা একটু ভাইরাল হয়েছে সেই হেনস্থার শিকার হয়েছে। ভাইরাল বলতে কি, পরিচিত হয়েছে। ভাইরাল শব্দটাকে এখন নেগেটিভলি ইউজ করা হয়। আমরা মনে করবো যে অনেকের কাছে তার ফেসটা পরিচিত হয়েছে। সে ফেস ঢেকে রাখুক আর খুলেই রাখুক, সে হিজাব পরে থাকুক, সে ওড়না নিয়ে রাখুক না ওড়না না নিয়ে রাখুক, সেটাই ভাইরাল, সেটাই হচ্ছে তাকে হেনস্থার শিকার হতে হয়। এখন আমরা মেয়ে হিসেবেই অনেক অস্বস্তির মধ্যে পড়ে গেছি এবং কষ্টের সুরে বলতে হয় মেয়ে হয়ে কেন জন্ম নিয়েছি ভাই। কোনো মামলা হয়েছে কিনা?
মানে মামলা আমরা পার্সোনালি অনেক করার চেষ্টা করেছি, আমি নিজেই করেছি, ও করেছে। আমার একটার যে সহ প্রতিষ্ঠাতা হচ্ছে সাকাফি, ওর ফেস নিয়ে ভিডিও করা হয়েছে। ও অনেক মামলা করেছে, করেছে ডিবিতে, প্রত্যেকদিন যাওয়া আসা করে, কিন্তু এখন পর্যন্ত ও নিজেই কোনো সলিউশন পায়নি। এই মামলাগুলোতে আসলে কোনো একটা ফলাফল আমরা দেখি না। বিশ্ববিদ্যালয়ের নারী অধিকার কতটুকু প্রতিষ্ঠিত হয়েছে বলে ভাই এখানে প্রতিষ্ঠিত মানে এই কথাটা আসেই না। আমি হিজাব করেও আমার নিরাপত্তা পাই না, আর আমার যে আপুটা হিজাব করে না সেও পায় না, মানে কেউ এখানে নিরাপদ, এটা আমি বলতে পারি না আসলে। মানে এটা আমি খুব আশা হতো যে এটা বলতে পারি না যে না এখানে সুরক্ষিত। আচ্ছা, আপনি প্রশ্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিকারটা কতটুকু প্রতিষ্ঠা হয়েছে। আমরা তো সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই থাকি না, তাহলে তো আপনি আমাকে গণ্ডিটা সীমাবদ্ধ করে দিচ্ছেন যে আপনার ভিসি আপনাকে নিরাপত্তা দিবে, আপনি সারাক্ষণ ইউনিভার্সিটির ভেতরেই থাকবেন। তাহলে আপনি আরও সীমাবদ্ধ করে দিতে পারেন ভাইয়া যে আমি হলের ভেতরেই থাকবো, হল থেকে বেরিয়ে হবো না। আপনার ক্যাম্পাস পরে দেশ, আর ক্যাম্পাসে কতটুকু নারী অধিকার প্রতিষ্ঠিত হয়েছে? ক্যাম্পাসের থেকে আমরা বাইরে বেশি বিচরণ করি, বাইরে আমাদের কাজের সূত্রে বেশি বিচরণ করতে হয়। আমরা নারীরা বিশ্বাস করি আমাদের মার্কেটেও যেতে হয়, আমরা হচ্ছে বিভিন্ন এরিয়ায় আমাদের কার্যক্ষেত্রে ঘোরাঘুরি করতে হয়। ক্যাম্পাসেও যে আমরা হ্যারাসমেন্টের শিকার হই না, এটা তো অস্বীকার করবো না, কিন্তু বাইরে যে পরিমাণে বিস্ফোরণ হয় তখন ক্যাম্পাসের জায়গাটা মনে হয় যে ক্যাম্পাসে এসে ঢুকে পড়ি, হলের ভিতর তা আচ্ছা, আমার একটা প্রশ্ন যে ক্যাম্পাসে তো হাজার হাজার নারী শিক্ষার্থী রয়েছে, তাদের মধ্যে আপনারাই কেন বারবার বুলিংয়ের শিকার হচ্ছেন? আপনি বলছেন আমরা ছবি নিয়ে পার্সোনাল উপর থেকে এরকমটা তৈরি হচ্ছে। এক এক সময় এক এক গোষ্ঠী এটা নিয়ে করে। আজকে এক পক্ষ করলো, কালকেও আরেকজনের প্রয়োজনে আরেকজন করে। এমন না যে কেউ আমাকে অনেক বেশি সাপোর্ট করে বা সে আমার নিয়ে নোংরামি করে না। যখনই আমি তার স্বার্থে আঘাত করি তখনই সে আমাকে নিয়ে নোংরামিটা করে। এটা আমি না, আমার মতো ক্যাম্পাসের সব মেয়ে, ক্যাম্পাসের বাইরের সব মেয়ে যেই কথা বলে তাকে কোনো না কোনোভাবেই নোংরামি স্বীকার করে। রাজনৈতিক সংস্থার সাথে আপনাদের কোনো সম্পর্ক আছে কি না। এটা আমি আপনাদের ক্লিয়ার করতে চাই। এই সংগঠন থেকে আমরা ছাত্রী সংস্থার সাথে যেটা হয়েছে তার বিপরীতেও দাঁড়িয়েছি, এবং ক্যাম্পাসে সব ধরনের মানে সব মতাদর্শের নারীদের সাথে যখনই নির্যাতন হবে, যখনই কটূক্তি হবে, তখনই আমরা তাদের পক্ষ হয়ে কাজ করার ট্রাই করব। আপনারা কিছুক্ষণ আগে ছাত্রদলের কথা বলছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আপনাদেরকে কিছু করেছে, উত্তপ্ত করেছে। আমাদের বোন। হ্যাঁ, তো আপনারা স্পেসিফিক কোনো রাজনৈতিক দলকে এখান থেকে ইঙ্গিত করছেন কিনা? অবশ্যই না, আমরা তো কুচক্রি মহলের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আপনারা কেন বারবার সেটা পলিটিক্যাল তুলে নিচ্ছেন? আমরা আবারও ক্লিয়ার করছি, সে একবারও বলেছে যে যে কোনো মতাদর্শের নারী যদি হেনস্থার শিকার হয়, আমাদের এই বলিষ্ঠ কণ্ঠটা সেই নারীর সাথে, এবং এই বলিষ্ঠ কণ্ঠটা তার বিরুদ্ধে। সে যে কোনো মতাদর্শের পুরুষ চক্রি হতে পারে, এবং ফেক আইডির পিছনে নারীও তো থাকতে পারে, যদিও বলাটা বাহুল্য। ফেক আইডি চিনেই না, আমরা যখন পুলিশের কাছেও যাই বলে যে এটা তো ফেক আইডি, এটা তো ট্রেস করা যায়। তো এই দায়ভার কি আমরা নিব না আপনারা যারা এখানে আছেন আপনারা শুধু বলবেন, হতাশ হয়ে বলবেন কিচ্ছু করার নেই? তা আমরা তো আওয়াজ তুলতে হবে, আমাদের জায়গাটা তো জানাতে হবে যে আমরা নিরাপত্তাটা চাই, সেটা যে কোনো মতাদর্শের নারী হোক না কেন, এবং বিপরীতে সেই পুরুষটা বা সেই কুচক্রি মহলটা যে কোনো মতাদর্শের হোক না কেন, তার বিরুদ্ধে আমাদের স্টেপ। যারা নারী হেনস্থা করে বা নারীদেরকে কটূক্তি করে, সে রাজনৈতিক দল বা যে কেউ হোক, তাদের প্রতি আপনাদের এখন থেকে কি বার্তা থাকে, কি মেসেজ থাকে? আমাদের সবারই থাকে না একটা মেসেজ, ব্যক্তিগতভাবেও থাকতে পারে। আমি সবার হয়ে একটাই কথা বলবো, ভাই তুমিও মানুষ, আমিও মানুষ। তোমারও মা বোন আছে, তোমারও ঘরে মা বোন আছে, আমারও মা বোন আছে, ভাই আছে, বাপ আছে। বোঝার চেষ্টা করো তোমরা একটু। তোমরা নারীদেরকে যে নোংরা মেসেজগুলো দাও, একবার ভাবার চেষ্টা করো। যদি মা আর বোনের সাথে কম্পেয়ার করো, আমরা নিশ্চিত মনে করি কোনো না কোনো মায়ের ঘরে এরা জন্ম নিয়েছে। আপু, একটা প্রশ্ন ছিল। আজকে তো আপনার হিজাব নিয়ে কথা, যে মূলত অপমাননা হয়েছে, তো হিজাব না আমাদের না। হিজাব ছাড়াও নারী ছিল, মানে আমাদের আমি সবারই একটু যথেষ্ট নারী। ক্লিয়ার করতে চাচ্ছি, হিজাবও আমরা দেখতে পাই অনেক অবমাননা করা হয়। আসলে কি এই হিজাব উঠে যাক সেই রকম চক্রান্ত চলছেন কিনা সেই বিষয়টা বলুন। আচ্ছা, আপনাকে যদি আমি বিপরীতে আরেকটা প্রশ্ন করি, উত্তরটা আসবে হিজাব নিয়েই তো সমস্যা। এখন কারো ওড়না নিয়েও সমস্যা, কারো অমুক ড্রেস নিয়েও সমস্যা, অমুক ড্রেস নিয়েও সমস্যা। আপনারাও তো সেই পোশাকের মধ্যে আটকে আছেন। আপনারা কি এই চিন্তা থেকে প্রশ্নটা করছে যে পোশাক নিয়ে এই প্রশ্নটা? আমরা কিন্তু মানুষ, আর মানুষের সাথে আরেকটা পরিচয় নারী। আমার প্রশ্ন নারী নেই, আমার জায়গাটা নারী নেই। আমি বুঝতে চেয়েছি এখানে হচ্ছে পোশাক যে হোক, হিজাব বলেও সেফ না, আর অন্যান্য পোশাকও সেফ না, আমি এটা বোঝাতে চেয়েছি। আর ছাত্রদলের যে কথাটা আসছে, এটা আমি জাস্ট উদাহরণ হিসেবে দিয়েছি যে ওনারা এটা প্রমাণিত যে ওনারা এই কটূক্তি করেছে, এটার বিরুদ্ধে বিজ্ঞপ্তি দিয়েছে, কিন্তু কোনো অ্যাকশন আমরা দেখিনি, কোনো শাস্তি দেখিনি। যদি এমন হয় তাহলে তো উনি এটা থেকে আরও বেশি আসবে, যে ভবিষ্যতে এটা হতেই থাকবে। শাস্তি কেন
আমরা বিশ্বাস করি শাস্তি মানে সমাজ পরিবর্তনের একটা ধাপ। যদি সমাজকে আমরা পরিবর্তন করতে না চাই, কুচুকরি মহলকে আমরা দমাতে না চাই, তাহলে শাস্তির বিধানটা আসলে কেন? অবশ্যই শাস্তিটা আমরা সেভাবেই চাচ্ছি প্রশাসনের থেকে, যেন যথাযথভাবেই এই কুচুকরি মহল ভয় পায়। কেন আজকে এখানে সংবাদ সম্মেলন করার কারণ কি নিয়ে দাবি? আজকে আমরা এখানে দাঁড়িয়েছি দীর্ঘদিনের একটা নির্যাতনের শিকারের প্রতি এখানে জানানোর জন্য। আপনারা ইতিমধ্যে আপনারা নিজেরাও অনেক জায়গায় দেখেছেন যে একজন নারীর অনলাইন প্রোফাইলে বা অনলাইন কোনো প্ল্যাটফর্মে একটা নারীকে দেখা গেলে সেখানে কী ধরনের বাজে উক্তিগুলো হয়ে থাকে। আর পার্সোনালি আমরা সবাই এই জায়গার ভুক্তভোগী, এবং আমরা এই কয়েকজন না, আমরা হাজার হাজার নারীর ভাষাটা এখানে উপস্থাপন করতে যাচ্ছি। আর ভাষাগুলো আপনারা কল্পনাও করতে পারবেন না ইনবক্সে সেটা কী পরিমাণে আরও জঘন্যতর নোংরাভাবে আসে। সেই জায়গা থেকে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা এটার সমাধান চাই। আর কয়দিন দেশের মধ্যে এইভাবে নারীরা হেনস্থার শিকার হবে? এখন আপনি যদি প্রশ্ন রাখেন পরবর্তীতে যে এই সমাধানটা আমরা অ্যাকচুয়ালি কী চাই, আমরা সমাধানটা এইটাই চাই যে এগুলো বন্ধ হোক। এগুলো যদি বন্ধ না হয় তাহলে নারীদের অগ্রগতি কীভাবে হবে? আপনি বা আপনারা বিশ্বাস করেন যে নারীরা এগিয়ে যেতে পারবে? এই বাধাগুলো কি বাধা হিসেবে মনে হয় না? একটা নারীকে যখন সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করা হয়, ফিজিক্যালি হ্যারাসমেন্ট করা হয়, মেন্টালি হ্যারাসমেন্টটা করা হয়, এটা কি নারীর জন্য অগ্রগতির জন্য বাধা নয় কি? আর যদি উন্নয়নশীল দেশে নারীকে মানব সম্পদ হিসেবেই চিন্তা করা হয়, তাহলে এই মানব সম্পদের কতটুকু পরিচর্যা করা হচ্ছে? রাষ্ট্রের কি এটা নিয়ে কনসার্ন রাখা উচিত নয়? ব্যানারে হিজাব লিখেছেন, হিজাব আপনারা কোন ঘটনার সূত্র ধরে মানে ব্যানারে তো হিজাব পরিধান করা নারী সেটা একটু ছবি অবমাননা এমন কিছু লিখেছেন, আসলে এমন কার সাথে হয়েছে? আচ্ছা, সাথে হয়েছে ভাই, আমার আপনি একটু সাথে বলেন। এবং আমাদের ছোট বোন ছিল আমার সাথে। একটু জোরে বলুন। আমার সাথে হয়েছে, আমার অনলাইনে আমার প্রোফাইল থেকে ছবিটা সংগ্রহ করে বিভিন্ন মাধ্যমে ছড়ানো হয়েছে। আমার সাথে আবার কিছু ছোটো বোন ছিল, তাদের হলে তাদের প্রোফাইলে গিয়ে এই নিয়মটা হয়েছে। আর হচ্ছে আমরা দেখেছি আমাদের ডিসি স্যারের সাথে আমাদের একটা পলিটিক্যাল দলের কিছু মেয়েকে অপরাধ ছিল, মনে হচ্ছে ছবি নিয়েও অনুমোদন অনলাইনে হয়েছে। আপনারা কোন ইউনিভার্সিটির শিক্ষার্থী? সবাই ঢাকা বিশ্ব। জগন্নাথের কথা বলছিলেন, আসলে জগন্নাথ কী হয়েছে? ওটা আসলে আমাদের ডিসি স্যারের সাথে আমাদের কিছু আপুর ছবি ছিল, ওটা নিয়ে জগন্নাথের ওই ভাইটা একটা মন্তব্য করেছে খুবই বাজে। এর ফলে হচ্ছে ওনারা ছাত্রদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেয়, ক্ষমা চায়, কিন্তু আমরা কিন্তু ওনার প্রতি ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে দিয়েছি। আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে কিনেছি যে এখানে অ্যাকশন নেওয়া হচ্ছে না, বিজ্ঞপ্তি ক্ষমা চাইলেই যে আপনারা তার পূর্বের অবস্থান ফেরত যাবে এটা কথা না। আপনারা এই প্রতিবাদটা কি ছাত্র সংস্থাটাই করতেছেন নাকি হচ্ছে আপনারা আলাদা? আচ্ছা, হ্যাঁ, আপনি জানতে চাচ্ছেন, হ্যাঁ, যে অ্যাকচুয়ালি না, আমরা কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে এখানে আসিনি। আমি ইন জেনারেল একজন শিক্ষার্থী, আমার পরিচয় আপনি জানতে চাইলেন, পুরোটা জানাতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, এছাড়া আমার কোনো রাজনৈতিক দলের সাথে কোনো ধরনের পরিচয় জড়িয়ে নেই। তাহলে আমি এখানে কেন বসেছি? ওদের একটা অর্গানাইজেশন আছে, মেয়েদের নিয়ে কাজ করে, নারীদের ভয়েসটা নিয়ে কাজ করে, সেখানে তারা আজকে আমাকে দেখেছে। আমি তো ফেস করেছি, আমি তো ভিকটিম, আমার বোনেরাও ভিকটিম, আমার ছোটো বোনেরা ভিকটিম, আমার সহপাঠী ভিকটিম। তাহলে আমি এখানে কেন কথা বলতে আসবো? আর এটাও কোনো রাজনৈতিক দলের ব্যানার নয় বলেই আমি জানি। আর অবশ্যই আপনারা যেই রাজনৈতিক দলের নারীদের কথা বলছেন, আমি জানি না তাদের বিষয়ে, আমিও সঠিকভাবে সত্যটা জানি না, তারা সামাজিক সংগঠন না রাজনৈতিক সংগঠন। তবে আমাদের এখানে আমরা কেউ তাদের সাথে জড়িত নই। আপনারা সবাই কি বুলিংয়ের শিকার নাকি শুধুমাত্র উনি বুলিং? বুলিং, হ্যারাসমেন্ট, যত ধরনের মানসিক টর্চার থেকে থাকে। রাস্তাঘাটে চললে তো গায়েও হাত পড়ে, যেখানে সেখানে যে রাস্তা পথে যে আমরা হ্যারাসমেন্টের শিকার হই না হই, কিন্তু এই যে অনলাইনে যে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। এখন আমি যদি আমার পুরুষ ভাইদের কাছে প্রশ্ন রাখি, আমরা এমন মুখে চলে আসছি যে আমাদের ডিসিশন নিতে আমরা অনলাইনে থাকবো না, অনলাইন দুনিয়া টেক করে আমরা জাস্ট ঘরে বসে থাকবো বা রাস্তাঘাটে হাঁটবো, কিন্তু আমাদেরকে কেউ চিনতে পারবে না। এইভাবেই কি তাহলে আমরা সলিউশনটা পাবো? যারা হ্যারাসমেন্ট করছে অনলাইনে তাদেরকে কি শনাক্ত করতে পারছেন না আপনারা? এই বললাম, একজনকে দেখেছি শনাক্ত হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আর এরকম অনেক আছে, কিন্তু আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি না যে এটা কোন পক্ষ। আর আমি বেশিরভাগ স্পেসিফিক দুইটা কোশ্চেন করবো। একটা হচ্ছে আপনারা তো আর সরাসরি কারা অপরাধ করছে তার খোঁজের দায়িত্ব স্টুডেন্টের না, অবশ্যই আপনারা হলো আপনাদের অভিভাবক হচ্ছে, এখানে ডক্টর আছে, ইউনিভার্সিটি আপনারা জানাবেন, তারা হচ্ছে আইন সংশ্লিষ্টদের সাথে কথা বলে আপনাদের এই বিষয়টা সমাধান করবেন। একটা সেটা আপনারা সাপোর্টটা পাচ্ছেন কিনা ইউনিভার্সিটির পক্ষ থেকে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মেয়েদের যে সুরক্ষার জন্য
পুলিশের কিন্তু একটা বিষয় তো ইউনিট আছে, সাইবার সিকিউরিটি ফর সাপোর্ট ফর ওমেন, মেয়েদের আলাদাভাবে সাইবার নিরাপত্তা দেওয়ার বিষয়। সেখানে আপনারা বা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যোগাযোগ করেছে কিনা, আপনাদের কোনো ধরনের সেখান থেকে কোনো সাপোর্ট পেয়েছেন কিনা, এই দুটো বিষয় একটু আচ্ছা, আমরা এখনো যথাযথ সমর্থনই তো যথাযথভাবে পেয়ে উঠছি না, যে একটা সোশ্যাল ভয়েস এসছে নারীদের এই জিনিস বন্ধ করতে হবে। সেই জায়গায় আপনি আইনের প্রশ্নটা করেছেন, আমরা যথাযথভাবে এখনো সেটা পাচ্ছি না বলে এখনো আওয়াজটা জারি রাখতেছি, আওয়াজটা জানাচ্ছি এবং আমরা আশা রাখি, আমরা আশাহত হতে চাই না। এটা আমারও দেশ, এটা আমারও এরিয়া, আমারও বিশ্ববিদ্যালয়, এই এলাকাটা আমাদের এখানে বাঁচতে হবে। সেই জন্য আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রফেশনকে না, আমি সরাসরি আইনের কাছেই বলবো যে নারীদের নিয়ে আপনারা যে সাইবার একটা বিষয়টা বলেছেন, আমি নিজেই সেখানে মামলা পাঠিয়েছি, কিন্তু তারা মামলাটা নিচ্ছে না, তারা নাকি ট্রেস করতে পারবে না, অনেক ধরনের জটিলতা দেখাচ্ছে। আমার একজন ব্যক্তিগত ছোটো বোন আছে, তার হচ্ছে একটা হ্যারাসমেন্টের গল্প আছে, সেও পাচ্ছে না সাইবার অ্যাক্ট থেকে। এই যে আমরা যে অসহযোগিতাটা পাচ্ছি, আমরা চাচ্ছি সেটা খুব দ্রুতই বন্ধ হবে এবং যুগোপযোগীভাবে আইনটাকে আরও কত শক্ত করা যায় এবং সমাজের এই ক্ষতিকর দিকটার জন্য আইনটাকে আরও কত বলিষ্ঠ করা যায়, সেই আশাবাদ ব্যক্ত করছি। এই বলে আমরা শেষ করছি। একটু বসে ছবি